হাই এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনার জন্য অনেক দিন পর আবার নতুন পডকাস্ট নিয়ে। এবং আজকের পডকাস্টটা যেহেতু অনেক দিন পর আসছে এবং এটা একটু ডিফারেন্ট হবে, বিকজ আজকে আমরা একটু কম্পারেটিভ একটা পডকাস্ট করব। সো আমার সাথে পডকাস্টে আজকে মোহিত আছে, আমার ফ্রেন্ড। অলরেডি আপনারা হয়তো ওকে একটা পডকাস্টে দেখছেন, অনেকটা ভিডিওতে আমার সাথে দেখছেন। অ্যান্ড উই হ্যাভ তাহমিদ, হুইচ ইজ অলসো আওয়ার ফ্রেন্ড, অ্যান্ড সে আজকে সাউথ কোরিয়া থেকে আমাদের সাথে জয়েন করছে। সো আজকে একটা ব্যাটেল হবে এখানে, কাইন্ড অফ স্টাডি ব্যাটেল। সো এখানে আমরা অনেক কিছু জানার চেষ্টা করব, সাউথ কোরিয়া ভার্সেস ইউরোপ, পর্তুগাল স্পেসিফিকলি যদি দেখি সেটাও দেখবো, বা ইউরোপের ভিতরেও আসলে কোন কোন কান্ট্রিগুলোর সাথে আসলে আমরা তুলনা করতে পারি সাউথ কোরিয়াকে, এবং সাউথ কোরিয়া কি বেটার চয়েস হবে আপনার জন্য নাকি ইউরোপ বেটার চয়েস হবে, সেটা যেটা আপনার আজকে একটা আইডিয়া নিতে পারবেন। যদিও যেহেতু আমরা ইউরোপে আছি, বায়াসনেসটাকে সাইডে রেখে আমরা চেষ্টা করবো আসলে একটা ইকুয়াল জিনিসপত্র জানার। তো অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে আজকের এই পডকাস্ট থেকে। যে কাজটা করতে পারেন, জাস্ট হাতের মধ্যে পপকর্ন নিলে নিতে পারেন, বাট খুবই ইনফরমেটিভ একটা পডকাস্ট হবে। অনেক মনোযোগ সহকারে দেখতে থাকেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। সো মোহিত, তাহমিদ, কি অবস্থা, কেমন যেতেছে দিনকাল? ওয়েলকাম টু দ্য পডকাস্ট। এই তো আছি আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? এই তো যাইতেছে। সো মোহিত তো অলরেডি আমার সাথে আছে, সেম ইউনিভার্সিটিতে আমরা এমবিএ করতেছি। তো মোহিত সম্পর্কে তো আমার স্পেসিফিকলি, সে আজকে স্পেশাল গেস্ট না, গেস্ট হলো আমাদের তাহমিদ। সো তাহমিদের কাছ থেকে অনেক কিছু জানবো। তাহমিদ, কেমন যেতেছে দিনকাল? তো আলহামদুলিল্লাহ। আপনাদের কি অবস্থা? এই তো চলতেছে। সো যে জিনিসটা আমরা একটু আজকে বুঝবো সেটা হইলো যে, মানে, যেহেতু সাউথ কোরিয়া, এটা আসলে বাংলাদেশের একটু কাছাকাছি বলা যায়, যেহেতু এশিয়ার কন্টিনেন্টেই পড়ছে। আহ, মানুষ বাংলাদেশ থেকে যদি প্ল্যান করে সাউথ কোরিয়া, আমি দেখছি অনেকে যায়, বাট ইউরোপটা মেবি ফার্স্ট চয়েসে রাখে, আমেরিকা, কানাডা, ইউকে, এইসব কান্ট্রিগুলোকে রাখে। হঠাৎ করে সাউথ কোরিয়া কেন? মানে কি এনথুজিয়াজম থেকে সাউথ কোরিয়ার কথা? ও আমি মেইনলি সাউথ কোরিয়াতে বর্তমানে আন্ডার গ্রাজুয়েটে স্টাডি করতেছি। হুম। তো সাউথ কোরিয়া তো আমাদের কাছে বলতে আমরা বাংলাদেশ সাউথ এশিয়াতে, আবার দক্ষিণ কোরিয়া হইছে আপনার ইস্ট এশিয়া। হুম। তো আমি যে সময় সাউথ কোরিয়াতে অ্যাপ্লাই করি 2022, তো আমি মেইনলি আন্ডার গ্রাজুয়েটের জন্য অ্যাপ্লিকেশন করি। তো ওই সময় বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টরা, যেমন আমার অনেক ফ্রেন্ডরা, তারা ইউকে তে ইউএসএ তে অ্যাপ্লিকেশন করতেছিল। তো আমার কাইন্ড অফ মানে কি মেইন ইন্টেনশনই ছিল যে গ্রাজুয়েশনটা কমপ্লিট করা, তাও কাইন্ড অফ সেলফ ফান্ডে। তো আমি অলমোস্ট লাইক সাউথ কোরিয়ার ইউনিভার্সিটিতে টিউশন ফি কিরকম, বা ইউকে ইউএসএ ওইগুলাতে কিরকম, তো আমার কাছে আর কি সবকিছু কম্পেয়ার করে মনে হয়েছে যে আমি, যেহেতু আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করা লাইক মেইন ইন্টেনশন, পার্মানেন্ট থাকা না, তো ওই হিসাবে আমি সব দিক থেকে থাকার জন্য বা টিউশন ফি সবকিছু মিলিয়ে আমি দেখলাম যে সাউথ কোরিয়া একটা বেটার অপশন, স্পেশালি আপনার ওই যদি আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি করার জন্য আর কি। ওকে, তো ওই পারফেক্ট, যাক। তো মোটামুটি একটা ভাস্ট রিসার্চ ছিল যে সাউথ কোরিয়ার ক্ষেত্রে। সো এই স্টেপগুলোতে আসবো, এর আগে আসার এটাতে আসার আগে আমার আরেকটু একটু জানার দরকার, যেমন সাউথ কোরিয়ার যে টিউশন ফিস রেঞ্জগুলো, সেটা কেমন হয় আসলে একটা স্টুডেন্টের জন্য? টিউশন ফি রেঞ্জ এটা আসলে টোটালি ডিপেন্ড করে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন। বা সাউথ কোরিয়াতে দুই টাইপের ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে, আবার ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পড়ালেখা করতে পারে। এছাড়া আপনি কোন মেজরে অ্যাপ্লিকেশন করবেন এইটার উপর ডিপেন্ড করে। তো আমি যদি একটা মিনিমাম আইডিয়া দিতে চাই, তাইলে বাংলাদেশি টাকায় 2 লাখ থেকে 4.5 লাখ পর্যন্ত টিউশন ফি আছে। এটা ডিপেন্ড করে আপনার টিউশন ফি কিরকম, আপনি কোন মেজর চুজ করবেন এটার উপর। ফর এক্সাম্পল হিউম্যানিটিজ রিলেটেড যদি মেজর চুজ করি, তাইলে বাংলাদেশি টাকা 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ এরকম রেঞ্জ থাকে। আবার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট চুজ করলে ওইটার আবার টিউশন ফি আর একটু বাড়ে, 4 লাখ পর্যন্ত যায়। তো 2 থেকে 4.5 লাখ এই রেঞ্জের মধ্যে আর কি থাকে পার ইয়ার? টিউশন ফি। 2 থেকে 4 লাখ পার ইয়ার? না, পার ইয়ার না। সাউথ কোরিয়াতে মেইনলি একটা এক 1 ইয়ারে 2টা সেমিস্টার, 6 মাস 6 মাস, তো এটা 6 মাসের জন্য আমি বলছি আর কি। 6 মাসে 4 4 লাখ, 4 লাখ, 8 লাখ টাকা, তার মানে পার ইয়ারে
আহ, যদি আমরা ধরি এখন 4 লাখ ধরলাম আমরা, ম্যাক্সিমাম 4 লাখ টাকা এক সেমিস্টারে, তো দেখা গেল এক ইয়ারে 8 লাখ টাকা এরকম। এরকমই 4 লাখ, আমি 4 লাখ না, আচ্ছা আমরা কাইন্ড অফ। মিনিমাম ধরার চেষ্টা করি, একটা maximum ধরার চেষ্টা করি, মিনিমাম ধরলাম 2 লাখ করে পার সেমিস্টার। মিনিমামটা হ্যাঁ মিনিমাম তাহলে 2 লাখ 2.5 লাখ এরকম। আচ্ছা 2.5 লাখ করে যদি যদি আমরা ধরি তাহলে দেখা গেল 4 লাখ, আর এদিকে তাহলে 5 লাখ, 5 লাখ টাকা গেল পার ইয়ার। তার মানে একটা স্টুডেন্ট প্রায় যদি মিনিমাম যদি দেখে তাহলে 15 লাখ টাকার ভেতরে সে মোটামুটি তার গ্রাজুয়েশন শেষ করতে পারতেছে, এরকম একটা হিসাব। আর 4 বছরের কোর্স। আচ্ছা তো 4 বছরের কথা, আচ্ছা আমাদের 4 বছর। 3 বছরের। তো এখানে একটা হুম। আমাদের অডিয়েন্সের জন্য একটা কম্পারিজন হয়ে গেল। সাউথ কোরিয়াতে 4 বছরের কোর্স, যেটা বাংলাদেশি স্টাইল, বাংলাদেশে তো 4 বছরই হয়। বাংলাদেশ স্টাইল। আর এখানে মোটামুটি আমাদের দেখা গেল যে আপনার হুম। ইয়ে তো বাট এইটা। ইউরোপ ইউরোপের বেশিরভাগ দেশই ব্যাচেলার প্রোগ্রাম হচ্ছে 3 ইয়ার্স, আর আমাদের এশিয়াতে হচ্ছে এটা 4 ইয়ার্স এর প্রোগ্রাম। হুম হুম হুম। আচ্ছা, এখন, তাহমিদ, আপনি যদি আমাদেরকে আপনার কোন সিটি চুজ করছেন, কেন ওই সিটি চুজ করছেন, কোন সিটিতে সাউথ কোরিয়াতে স্পেশালি বেঙ্গলি স্টুডেন্টরা বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বেশি যায়, এই ইনফরমেশনটা যদি একটু দিতেন কাইন্ডলি। আচ্ছা তো আমি আমি অ্যাড করে দিই সিটির সাথে। হুম সিটির এক্সপেন্স গুলো মানে আমি একটা স্টুডেন্ট যদি ক্যাপিটালে যদি পড়াশোনা করে তার সেটা কেমন এক্সপেন্স যেতে পারে, যদি সে ক্যাপিটালে না হুম পড়াশোনা করে কেমন যেতে পারে, তাহলে একটা আমরা লিভিং এক্সপেন্সের আইডিয়াও পেয়ে গেলাম হুম, একসাথে। এক্সাক্ট এক্সাক্ট। তো ফার্স্ট অফ অল আমি সাউথ কোরিয়ার দেজন সিটিতে থাকি। তো আহ এটা সাউথ কোরিয়া ক্যাপিটাল সিটি না। সাউথ কোরিয়াতে বাংলাদেশি স্টুডেন্ট বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে মেইনলি 3-4টা সিটিতেই বেশি দেখা যায়। তো সোউল একটা আছে, ওইটা হচ্ছে সাউথ কোরিয়া ক্যাপিটাল সিটি, সোউল। তারপরে আমি যেখানে থাকি দেজন। এরপরে আরেকটা সিটি আছে বুসান। তারপরে আরো কিছু আছে, সোকচো সিটি আছে আর কি। তো আচ্ছা, বুসান কি ওইটা, ওই যে ট্রেন টু বুসান একটা ফেমাস মুভি আছে না, ওই বুসান? হ্যাঁ, ওই বুসানই। আচ্ছা আচ্ছা ট্রেন আচ্ছা টু বুসানের। আচ্ছা আচ্ছা। ওকে, তো কন্টিনিউ। এই 3-4টা সিটিতেই মেইনলি স্টুডেন্টরা আসে বাংলাদেশ থেকে। তো আমি দেজন সিটিতে থাকি, তো আমি যদি লিভিং এক্সপেন্সের কথা বলি, আমি মেইনলি এটা হয়তো দেজন সিটিতে একরকম বা অন্যান্য ক্যাপিটাল সিটিতে অন্যরকম, বা আরেকটা এরিয়া আছে ওইখানেও অন্যরকম হতে পারে। বাট আমি যেখানে আছি বা অ্যাপ্রক্সিমেটলি বেশি ওইরকম তফাৎ থাকবে না। তো লিভিং এক্সপেন্সের কথা বললে ফার্স্টেই মানে কি কি জায়গা আপনার ম্যান্ডেটরি খরচ হবে আচ্ছা, পার মান্থ। ঠিক আছে, আমি আপনাকে স্পেসিফিকলি কোয়েশ্চেন করি। সেটা হচ্ছে, ধরেন আপনি আছেন দেজং সিটিতে, রাইট? দেজন সেখানে সিটিতে। একজন স্টুডেন্ট পার পার মান্থ তার লিভিং এক্সপেন্সটা কত, তার অ্যাকোমোডেশন, তারপর হচ্ছে তার ফুডের জন্য কত, এই দুইটা ইনফরমেশনটা কাইন্ডলি যদি দিতেন। এখানে স্টুডেন্টরা মেইনলি আপনার সিঙ্গেল একটা বাসা নিয়ে থাকে। তো আচ্ছা আচ্ছা। ওই হিসাবে আম, আমি মানে রেন্ট ফি আর ফুড কস্ট আলাদাভাবে আমি সাউথ কোরিয়ান আপনার 4 লাখ ওনের মতো খরচ হয়, এটি 4.5 লাখ। বাংলাদেশি টাকায় কত হতে পারে? বাংলাদেশি টাকা এটা কনভার্ট করলে 30 থেকে 32 হাজার এরকম মেবি। আচ্ছা, আমি 30 থেকে 35 হাজার ধরলাম। তারপর আর হচ্ছে একটা স্টুডেন্টের পার সেমিস্টার টিউশন ফি কত আছে? পার সেমিস্টার টিউশন ফি আপনার তো আরো মিনিমাম আর কি দুই দুই লাখ 2 লাখ ভাই দুই বলুন। থেকে 2 থেকে 2.5 লাখ দু- 2 থেকে 2.5 লক্ষ টাকা হচ্ছে টিউশন ফি। আর কি মিনিমাম আর কি। আচ্ছা। আর ইয়ারলি সেমিস্টার কয়টা? দুইটা আছে, রাইট? দুইটা। 2টা সেমিস্টার। আচ্ছা আচ্ছা। এখানে আরেকটা বিষয়, তুমি কিছুদিন আগে আমাদের বলছিলা যে সাউথ কোরিয়াতে মেবি ইয়ার 12 মাসের মধ্যে 7 মাস ক্লাস হয়, 5 মাস ভেকেশন থাকে, এই বিষয়টা একটু ক্লিয়ার করবা? তো সাউথ কোরিয়াতে হচ্ছে 2টা ইনটেক থাকে এক আচ্ছা আচ্ছা বছরে, আচ্ছা সেপ্টেম্বর আর মার্চ। তো আচ্ছা মার্চ ইনটেকের ক্লাস শুরু হয় মার্চের 1 তারিখ থেকে। তো এই আচ্ছা সেমিস্টার থাকে টানা 3.5 মাস। তো জুনের লাস্ট সময়ে এই সেমিস্টার শেষ হয়ে যায়। তো আচ্ছা পরে আচ্ছা। 2 থেকে 2.5 মাসের মানে মতো এটা একটা ভ্যাকেশন থাকে। জানুয়ারি ইনটেকের লাস্ট ডেডলাইন কবে? এটা মার্চ ইনটেক। আচ্ছা আচ্ছা, মার্চ সরি। ইনটেক মার্চ ইনটেকের লাস্ট ডেডলাইন জুনের 30 তারিখ পর্যন্ত, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি সেমিস্টার শেষ হয়ে যায় জুনের 20 তারিখ এরকম লাস্ট পর্যন্ত। আচ্ছা আচ্ছা। আর সেপ্টেম্বর ইনটেকের লাস্ট অ্যাপ্লিকেশন ডেডলাইনটা কবে?
আমি অ্যাপ্লিকেশন ডেডলাইনের কথা বলতেছি না, আমি বলতেছি এই যে ক্লাস 5 মাস আর ক্লাস আচ্ছা সাত আচ্ছা, মাস আর ভ্যাকেশন 5 মাস, ওই কথা বলতেছি। বুঝতে পারছি বুঝতে পারছি। তাইলে এটা হচ্ছে যে এক ইয়ারলি হচ্ছে টোটাল, তাইলে ক্লাস কয় মাস থাকবে? টোটাল 7 মাস থাকবে, 5 মাস অফ থাকবে। এরকম এই সাড়ে তিন পাঁচ মাস মাস ক্লাস হবে, পরে 2.5 মাস ভ্যাকেশন, 3.5 মাস ক্লাস পরে 2.5 মাস ভ্যাকেশন, এরকম। এখন যেই আমরা আমরা একটা কাজ টোটাল। করি। আমি বলি, আমি জিনিসটাকে একটু অর্গানাইজ হইতে নেওয়ার চেষ্টা করি। এভাবে গেলে আসলে আমরা স্পেসিফিক মানে কোনো ওয়েতে যেতে পারবো না। সো আমি যেভাবে রাখছি জিনিসটা, যে ফার্স্ট আমরা নর্মালি এক্সপেন্সগুলো জেনে ফেলি, এর পরবর্তীতে আমরা যখন ইনকামের সাইটে আসবো তখন আমরা জিজ্ঞাসা করবো যে একটা স্টুডেন্ট আচ্ছা, কত সময় ইনকাম করতে পারে, দেন তার ভেকেশন ওয়াইজ কত সময় ইনকাম করতে পারে। সো আমরা মোটামুটি একটা লিভিং এক্সপেন্সের আইডিয়া পেয়ে গেলাম যে একটা স্টুডেন্ট। আমি লিভিং এক্সপেন্সও ওইটা একটা জিনিস অ্যাড করে দিই। হ্যাঁ হ্যাঁ। মানে একজন স্টুডেন্ট হিসাবে আপনার কোন কোন জায়গায় ম্যান্ডেটরি, আপনি এটা যে সিটিতেই আসেন না কেন, কোন কোন জায়গায় আপনার মাস্ট খরচ হবে এভরি মান্থ। তো ফার্স্টেই তো আসে রেন্ট ফি, বাসার। তারপরে আপনার ইলেকট্রিসিটি, গ্যাস বিল। এরপরে আপনার ফুড কস্ট। এরপরে আরেকটা ম্যান্ডেটরি খরচ আছে আপনার, হেলথ ইন্স্যুরেন্স। এটা প্রত্যেক মাসে পে করা লাগে। এরপরে হচ্ছে আপনার একটা সিমের ফি দেওয়া লাগে, এখানে সবাই প্যাকেজে সিম ইউজ করে। হেলথ তো ইন্স্যুরেন্সটা আমি মান্থলি কত, আর সিমের ফিটা কত, একটু ক্লিয়ার করলে আমাদের স্টুডেন্টের জন্য তো বুঝতে আমি সুবিধা হবে। এই যে হ্যাঁ, কয়টার টোটাল কথা একবার বলছি, যে কয়টার কথা বলছি, রেন্ট, ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, তারপরে ফুড কস্ট, হেলথ ইন্স্যুরেন্স ফি, সিমের ফি, এগুলা সবগুলা ক্যালকুলেট করলে বাংলাদেশি টাকায় অলমোস্ট 50,000 টাকা। তো আচ্ছা যারাই এখানে আছে স্টুডেন্ট হিসাবে, প্রত্যেক মাসে এই ম্যান্ডেটরি কস্ট আছে 50,000 টাকা, এটা মাস্ট আপনার খরচ হবে। এরপরে ডিপেন্ড করে এটা টোটালি স্টুডেন্টের উপর। উনি বেশি খরচ করলেও বেশি করা যায়, আবার এখানের মধ্যে অ্যাডজাস্ট করা যায়। সো গট দ্য পয়েন্ট। বুঝ- আচ্ছা, যেহেতু আমরা এটা কম্পারেটিভ ভিডিও করতেছি, তো ইউরোপের ক্ষেত্রে আমরা একটা আইডিয়া মানুষকে দিয়ে দিই। সো ইউরোপের ক্ষেত্রে লিভিং এক্সপেন্সের ক্ষেত্রে যদি আমরা পর্তুগাল দিয়ে উদাহরণ দিই, অলমোস্ট আমাদের ক্ষেত্রে এরকমই যায়, এর থেকে হয়তো বা বেশি যায়। কারণ পর্তুগালে আপনার অলমোস্ট লাইক একটা স্টুডেন্ট যদি সে পড়াশোনা করে এবং সে যদি একটা তার পার্সোনাল রুম নিয়েও থাকে, ভাই যেরকম বললো, সো ভাই কি বাসার কথা বলতে কি পার্সোনাল একদম পুরো ফ্ল্যাটের কথা বলছেন নাকি না তার একটা পার্সোনাল রুমের কথা বলছেন? ফ্ল্যাট বলতে একটা পার্সোনাল রুম, হ্যাঁ হ্যাঁ, পার্সোনাল রুম আর কি। তারপরে ওয়াশরুম আলাদা, কিচেন আলাদা, এরকম। আচ্ছা, তো আপনি আচ্ছা, একটা মোটামুটি নিজস্ব শেয়ার হাউস, বাসার কথা শেয়ার বলছেন। হাউস। শেয়ার হাউস না, উনি যেটা বলছেন ওনার পার্সোনাল T0 বাসার কথা। শেয়ার হাউস না, এটা এখানে স্টুডিও টাইপের রুম। ও স্টুডিওটা। আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পারছি। হুম হুম, তো ওইটা মানে পর্তুগালে যেটা T0 আর কি, যেটা। সেটা হচ্ছে একটা রুম, একটা কিচেন, একটা ওয়াশরুম থাকবে এরকম। তো যাই হোক, ওরকম পর্তুগালে যদি আপনি একটা বাসা নিয়ে, বাসা যেহেতু এখানে থাকে না পর্তুগালে, সো দেখা যায় যে আমরা আসলে শেয়ার্ড বাসাতেই থাকি, বাট পার্সোনাল রুম থাকে। সো ওরকমই দেখা যায় 300 মতো চলে যায় বাসার ক্ষেত্রে। অ্যান্ড দেন খাওয়া দাওয়া মিলে বাংলা টাকা তো মেবি ওই যে 60-70 হাজার মতো পর্তুগালের ক্ষেত্রে চলে যায়। অ্যান্ড দেন এটা নিয়ে আমাদের একটা ডিটেলস ভিডিও আছে, আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, লিভিং এক্সপেন্স এবং ইনকাম, সেটা দেখে নিতে পারেন আপনারা। আরও ডিটেলস আইডিয়া পেয়ে যাবেন আর কি, একদম আমি ডেমনস্ট্রেট করে হিসাব করে দেখাইছি। সো তামিদ ভাই, আমাদের মোটামুটি এক্সপেন্সের হিসাবটা চলে গেল। অ্যান্ড আমরা টিউশন ফি ওয়াইজে যদি ধরি, তার মানে একটা স্টুডেন্টের প্রতি মাসে 2.5 লাখ আর ওদিকে 3 লাখ টাকার মতো তার পার পার সেমিস্টারে খরচ আছে। ঠিক আছে। পার সেমিস্টার বলতে তার টিউশন ফিসও আর ওদিকে 50,000 করে যদি আমরা 6 মাসে গোনা শুরু করি, এরকম এই ক্যালকুলেশনটা আপনার করে নেবেন। এখন আসে আমাদের সব থেকে মেইন একটা কোয়েশ্চেন, যেটা সবাই করে, যে লিভিং এক্সপেন্স শোনার পরে এই টাকাটাকে একটা স্টুডেন্ট নিজে ইনকাম করে বেয়ার করতে পারবে কিনা। এটা নিজের লিভিং এক্সপেন্স, এটা ইনকাম করে বিয়ার করা যায়, এটা যারা এদিকে স্টুডেন্ট আছে সবাই এটা করে। বাট এখানে এটা ডিরেক্টলি করা যায়, এটা মানে বলাও 100% ঠিক হবে না। কারণ এটা টোটালি ডিপেন্ড করে আপনি পার্ট টাইম জব পাওয়ার পরে, বা আপনি যখন পার্ট টাইম জব পাবেন, একটা স্টেবল জব থাকবো, তখন এটা পসিবল। বাট জব করতে পারলে বা এখানে যারাই আছে, এটা পসিবল লিভিং এক্সপেন্স পে করা, পার্ট টাইম জব করা। আচ্ছা, একটা স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট জব করে মাসে আনুমানিক কত টাকা আর্ন করতে পারে অন এভারেজ, একটা আইডিয়া যদি দিতা তুমি। অন এভারেজ যদি আমি দেই, বর্তমানে সাউথ কোরিয়ার আওয়ারলি ওয়েজ হচ্ছে সাউথ কোরিয়ার টাকায় 10,030, আচ্ছা, সাউথ বাংলা কোরিয়ান টাকায়? কারেন্সিতে। বাংলা টাকা এটা 800 এরকম হবে। আচ্ছা, তো বুঝতে আমি পারছি। ফর এক্সাম্পল ধরি, আমি যে পার উইক একটা স্টুডেন্ট আহ 30 ঘন্টার মতো কাজ করলো,
তো হুম। মান্থলি 120 ঘন্টা এরকম ওয়ার্কিং আওয়ার্স হয়। তো আচ্ছা, 120 ঘন্টা যদি একটা স্টুডেন্ট কাজ করতে পারে, তো বাংলাদেশি টাকায় এটা ইনকাম হয় 1 লক্ষ টাকা। আচ্ছা, আচ্ছা। তার মধ্যে তো 1 লক্ষ টাকার মধ্যে তার 50,000 টাকা কিন্তু তার লিভিং এক্সপেন্সে চলে যাচ্ছে। আর টিউশন ফি হচ্ছে পার সেমিস্টার 2 লক্ষ টাকা। তার মানে হচ্ছে তাকে দুইটা সেমিস্টার ইয়ারলি। তার মানে এভারেজ মাসে ধরেও আমি যদি মাসিক পার মান্থ একটা হিসেব করি যে পার মান্থ তাকে কত দিতে হচ্ছে ইউনিভার্সিটিতে, সেটা ধরো আরো 30-40 হাজার টাকা এরকম আসে, রাইট? এরকমই। তার মানে একটা স্টুডেন্ট যদি 1 লক্ষ টাকা আর্ন করতে পারে, তার লিভিং এক্সপেন্স তার ইউনিভার্সিটি টিউশন ফি দিয়েও 10 থেকে 20 হাজার টাকা বাংলাদেশি টাকা সে সেভ করতে পারবে পার মান্থ। এটা সেভ করা পসিবল যদি এই ওয়ার্কিং আওয়ার্স অনুযায়ী কাজ করতে পারে, এইটা পসিবল। একটা এইটা একটা গ্রেট অ্যাডভান্টেজ। নাইম, তোমার কি মনে হয়? আমার তো মনে হয় এটা পর্তুগালে পসিবল না, কারণ পর্তুগালে বা ইউরোপের অন্য দেশে পসিবল, যেহেতু পর্তুগালে জব ক্রাইসিস এই মুহূর্তে চলতেছে, বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ওইরকম পার্ট টাইম জবটা খুব একটা অ্যাভেলেবল না পর্তুগালে। তো সে তুলনায় পর্তুগালে আহ, খুব কষ্ট করে হয়তো টিউশন ফি, নিজের লিভিং এক্সপেন্সটা ম্যানেজ করা যাইতে পারে যদি আপনি পার্ট টাইম জব পান কোনো পর্তুগিজ কোম্পানিতে, আইদার আপনি কোনো ডেলিভারি জব করতে পারেন। কিন্তু সেভিংসটা রাখাটা খুব একটা পসিবল না। নাইম, কি মনে হয় তোমার? তো ফার্স্ট অফ অল কোন স্টুডেন্ট আসলে স্টাডি অবস্থায় সেভিংস করবে, এটা এটা আসলে কোনো লজিক্যাল কথা না, কারণ স্টাডি অবস্থায় তার দ্বারা সেভিং করা পসিবল না। সো এটা আসলে আমরা বাদ দিই। মেইনলি একটা স্টুডেন্ট যখন সে থাকে, সে সার্ভাইভ করতেই চায়, অ্যাটলিস্ট তার হুম, টিউশনটা দেওয়ার জন্য সে চেষ্টা করে, প্লাস সে তার লিভিং এক্সপেন্সটা বেয়ার করার চেষ্টা করে। সো আমাদের যে মেইন হলো স্টুডেন্টদের ক্ষেত্রে টার্গেট যেটা আমার মনে হয় সবার থাকা দরকার, যে আমি টিউশন ফিটা দিব যদি হুম, পারি, জব করে যদি পসিবল হয়, নাহলে ফ্যামিলি থেকে কিছুটা সাপোর্ট আনা দরকার। আর যেহেতু ভাই যেটা বললেন যে এখন পার্ট টাইমের হিসাবটা, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হইলো যে আপনার ইয়ের ক্ষেত্রে, যে টিউশন ফির ক্ষেত্রে যে একটা স্টুডেন্ট ইনকাম করবে, তার পার্ট টাইম জবের আওয়ার কত থাকে? আপনাদের ওখানে কি আওয়ারলি কাজ হয় নাকি কন্ট্রাকচুয়াল কাজ হয়? এখানে মেইনলি আওয়ারলি হিসাবে কাজ হয়। আপনি যত ঘন্টা কাজ করবেন ওই অনুযায়ী স্যালারি হয়। আর মেবি আপনি কোনটা আস করছেন, যে একজন স্টুডেন্ট কত ঘন্টা কাজ করতে পারে এটা? মানে আমি জিজ্ঞাসা না, ধরেন ধরেন যেমন আমি যদি ইউকে দিয়ে কম্পেয়ার করি, পর্তুগালে যেরকম একটা স্টুডেন্ট আনলিমিটেড কাজ করতে পারে, তার কোনো প্রবলেম নাই। আমাদের এখানে এখন পর্যন্ত কোনো রেস্ট্রিকশন নাই, যে আপনি যত সময় মন চায় তত সময় কাজ করেন, আপনার স্টাডি আপনার ঠিক থাকলে হলো, তারা কোনো কিছু বলবে না। এটা আপনার সিজনাল হোক ও আপনার ভেকেশন হোক, যে কোনো টাইমে কাজ করেন, কোনো প্রবলেম নাই। আর ধরেন ইউকের ক্ষেত্রে বা অন্যান্য কান্ট্রিগুলোর ক্ষেত্রে 20 আওয়ার্সের একটা লিমিট দেয় পার উইক। সো আপনাদের ওখানে কি এরকম কোনো লিমিট আছে কিনা, যে পার উইক এত ঘন্টা বা পার মান্থ এত ঘন্টা? এদিকেও লিমিট আছে। আপনি যদি কোনো পার্ট টাইম জব করতে চান তাহলে আপনার ওই জব করার জন্য ওয়ার্ক পারমিট নিতে হয়। তো ওয়ার্ক পারমিটের রিকোয়ারমেন্ট থাকে আপনি আহ উইকডেইজে আর কি, উইকডেইজে 25 আওয়ার্স কাজ করা যায়। আর উইকেন্ডে কোনো হিসাব নেই, আনলিমিটেড। বুঝতে এটা পারছি। এটা একটু ইন্টারেস্টিং যে উইক উইকেন্ডের মধ্যে একটু আলাদাভাবে কাজ করা যায়। যাক, এটা ভালো হয়েছে। সো মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল যে একটা স্টুডেন্ট ধরেন সে যদি, তার মানে পার মান্থ সে কত টাকা ইনকাম করতে পারবে যদি সে ধরেন এইভাবে ধরেন, মানে রুলস মেনটেন করে সে যদি কাজ করে। এই 1 লক্ষ টাকার মতো ইনকাম করা যায় আর পার আপনার, মান্থ। আর আপনাদেরকে আলাদা কোনো ট্যাক্স কেটে রাখে টাকার উপরে না? না, এরকম ট্যাক্স নাই। যা ট্যাক্স আসে কাজ রিলেটেড, ওইটা ওইটা আপনি যেখানে কাজ করবেন তারাই পে করে দেয়। আর এক্সট্রা মানে নিজের কোনো ট্যাক্স পেমেন্ট নাই। আচ্ছা, এমনি জব, এখানে জবগুলো অ্যাভেলেবল থাকে? মানে, আহ, মানে জবগুলো কি অ্যাভেলেবল থাকে, মানে একটা স্টুডেন্ট গেলে না না, আচ্ছা, না। জব অ্যাভেলেবলের একটা রিকোয়ারমেন্ট তুমি আমার ওই দিন বলছিলা, এই বিষয়টা একটু যদি ক্লিয়ার করতে, যে জব একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্পেশালি বাংলাদেশি কেউ গেলে ওইটা পাওয়ার সিস্টেম কি, বা চাইলেই কি জব পাওয়া যায়? যেখানে যেখানে সাউথ কোরিয়ার ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট, ল্যাঙ্গুয়েজ ভেরিয়েন্ট আছে। হ্যাঁ, এটা নিয়ে আমরা কথা বলবো। আর একটু শর্ট আনসার দেবেন, যেহেতু আমাদের আর অনেকগুলো কোয়েশ্চেন রয়ে গেছে। হুম, হুম, ওকে, তাইলে আহ, একজন স্টুডেন্ট আসার পরে, যেহেতু আব্দুল্লাহ বলছে যে পর্তুগালে এখন জব ক্রাইসিস আছে, সাউথ কোরিয়াতেও সেম জব ক্রাইসিস দিন দিন বাড়তেছে। তো জব পাওয়ার যে মেইন রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আপনার বেসিক যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ওইটা জানা থাকা লাগবে।
হুম, ল্যাঙ্গুয়েজ জানা থাকলে আপনার জন্য এটা ইজি হয়। ধরেন একটা ওয়েবসাইট আছে জব, ওইখানে জবের অ্যাড দেয়, তো ওই ওয়েবসাইট পুরো কোরিয়ানে থাকে, বা আপনি কোন জায়গায় অ্যাপ্লিকেশন করলেও আপনার ইন্টারভিউ নেয়, ওইখানেও আপনার কোরিয়ানে কথা বলতে হয়। সাউথ কোরিয়াতে আসলে ওইরকম ইংলিশ, সবাই ইংলিশে কমিউনিকেশন করতে পারে না। তো মেইন মিডিয়াম হচ্ছে তার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ। তো সব থেকে ইম্পর্টেন্ট যদি কোনো রিকোয়ারমেন্ট লাগে সেটা হচ্ছে আপনার বেসিক যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ওইটা জানা থাকা লাগবে। এমনি আদার্স আছে, ওইগুলো এত ম্যাটার কাইন্ড অফ করে লাইক না, মনে বাট হয় একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে তাদের এখানে। যাক, এটা আমাদের জানা গেল। এবার আসি আমরা মোটামুটি আমাদের অডিয়েন্স যারা আছে তারা একটা আইডিয়া পেয়ে গেছে যে কোরিয়া সম্পর্কে, কেন তারা যাবে, কত টাকা খরচ হতে পারে এবং কেমন তারা ইনকাম করতে পারে। এখন আমরা আসি যে প্রসেসটাতে, যে একটা স্টুডেন্ট যদি যাওয়ার জন্য প্ল্যান করে, তার বাংলাদেশ থেকে জার্নিটা কি হবে, একদম বাংলাদেশ থেকে শুরু করে সাউথ কোরিয়াতে যাওয়া পর্যন্ত, এটা যদি আমাদের একটু শর্টে বলতেন আর কি। তো সাউথ কোরিয়াতে ব্যাচেলরে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, ফার্স্টে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার একটা টাইম থাকে স্পেসিফিক। আপনি ওই টাইমে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান ওইটা অ্যাপ্লাই করবেন। তারপরে আপনার ইন্টারভিউ নেয় ইউনিভার্সিটি। ইন্টারভিউ নেওয়ার পরে আপনার ইন্টারভিউ প্লাস আপনার যে ডকুমেন্ট দিবেন ওইগুলা ইভালুয়েট করে আপনার অ্যাডমিশনের রেজাল্ট দেয়, আপনার অ্যাডমিশন হয় হয়েছে কি হয়েছে না। তারপরে অ্যাডমিশন রেজাল্ট দেওয়ার পরে তারা আপনার যে টিউশন ফি দেওয়ার ইনভয়েস যেটা ওইটা সেন্ড করে। তো আপনি দেশ থেকে টিউশন ফিটা পেমেন্ট করবেন। তো টিউশন ফি পেমেন্ট করার পরে ভার্সিটি আপনাকে ফাইনাল যে অফার লেটার ওইটা দিবে। তো ওইটা দেওয়ার পরে লাস্ট স্টেপ হচ্ছে আপনি সব ডকুমেন্ট ইউনিভার্সিটি আপনাকে যা দিছে এবং আদার্স কিছু ডকুমেন্ট আছে ওইগুলো নিজে রেডি করতে হয়, করে দেন আপনি বাংলাদেশে সাউথ একটু কোরিয়ার একটু এম্বাসি। মেনশন করলে ভালো হতো তাহমিদ, যে কোন কোন ডকুমেন্টস। ডকুমেন্টস আছে, অনেক টাইপের ডকুমেন্ট আছে। এর মধ্যে যেটার জন্য মেইনলি প্রিপারেশন নেওয়া লাগে ভালো মতো, ওইটা হচ্ছে আমরা যে সার্টিফিকেট আছে এসএসসি এইচএসসি ওইগুলা সত্যায়িত করা লাগে। বাংলাদেশে সাউথ কোরিয়ার এম্বাসি আছে, ওইখান থেকে সত্যায়িত করা লাগে। তো আচ্ছা সার্টিফিকেট সত্যায়িত করা, তারপরে ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল সার্টিফিকেট, ওইগুলোই। আচ্ছা, আচ্ছা এখানে আচ্ছা। ব্যাংক সলভেন্সির ব্যাপারটা একটু আমি জিজ্ঞাসা করি। সাউথ কোরিয়াতে ব্যাংক সলভেন্সি দেখাতে হলে সেটা কত টাকা দেখাতে বা কতদিন ম্যাচুর দেখাতে হয়? তো আপনি ব্যাচেলরে অ্যাপ্লাই করলে আপনার একটা 6 মান্থস এর ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়। সেটার অ্যামাউন্ট হচ্ছে 18,000 US ডলার। এটা লাস্ট 6 মাসের স্টেটমেন্ট দেখানো লাগে ব্যাংকে। আচ্ছা আচ্ছা, মানে এন ব্যালেন্স যেন 18,000 ডলারের মতো এসে দাঁড়ায় আর কি। ওকে, করতে পারেন। ওকে, দেন ফার্দার সাবমিট, এর পরবর্তী তারপরে সব ডকুমেন্ট নিয়ে একবার লাস্ট স্টেপ হচ্ছে আপনি বাংলাদেশে যে সাউথ কোরিয়া এম্বাসি আছে ওইখানে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন। তো এম্বাসি মেবি 1 থেকে 2 সপ্তাহ ওয়ার্কিং ডেজ নিয়ে দেন আপনার ভিসা রেজাল্ট রেজাল্ট দেয়। এমনিতে এম্বাসির তো ডেট এই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কি এই মুহূর্তে এভেলেবল আছে, নাকি এখানে একটু প্রেশার আছে যে পাওয়া যাচ্ছে না? এখানে একটু মানে অ্যালার্ট থাকা লাগে টাইমলি। প্রত্যেক মাসে মেবি তারা একবার ভ্যাকেন্সি ওপেন করে। ধরেন আজকে মাসের লাস্টে নেক্সট মান্থের জন্য পুরা সিট ওপেন করে অ্যাপয়েন্টমেন্ট, তো ওই সময় একটু কেয়ারফুলি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে আর কি। বাট অ্যাপ্লিকেশন বেশি থাকে তো ডেট পাওয়া একটু কম্পিটিটিভ থাকে আর কি। এটা রিলেটেড যদি আমাদের যারা সাউথ কোরিয়াতে অ্যাপ্লাই করতেছেন চাইতেছেন, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট পেয়ে যাবেন, সেখান থেকে আমরা তামিদকে মেবি ফরওয়ার্ড করে দেবো। তামিদ যদি হেল্প করতে চায় আমাদের অডিয়েন্সকে, তারা চাইলে সেখান থেকে হেল্প নিতে পারে, যদি তামিদ ফ্রি থাকে আর কি। সো আমরা তামিদের কাছে ফরওয়ার্ড করে দেবো ইনশাল্লাহ। সো আরেকটা যে জিনিস আমার জানার দরকার, এই সাউথ কোরিয়াতে কি স্টাডি করার জন্য আগে থাকতে কি মানে অ্যাটলিস্ট আইএলস লাগে, নাকি সাউথ কোরিয়ান কোনো সার্টিফিকেশন লাগে, সাউথ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ পড়তে হয় এরকম কিছু? তো আপনি যদি ধরেন আমি যে মেজরে পড়ালেখা করতেছি ওইটা ফুললি ইংলিশ ট্র্যাকে। তো আপনি ইংলিশ ট্র্যাকে যদি পড়ালেখা করতে চান তাইলে আপনার আইএলটিএস এর সার্টিফিকেট হলেই চলে। কিন্তু স্কোরটা আপনি কেমন যদি হয়? স্কোরটা মিনিমাম কেমন হইতে হয়? মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে সাউথ কোরিয়াতে 5.5, বাট এটা জাস্ট রিকোয়ারমেন্ট। ভিসা হওয়ার জন্য আইএলটিএস এর স্কোর 6 থাকলে মোটামুটি সেফ। এর থেকে যত বেশি সেফ জোন। থাকবে তত প্রেফার। ওকে, গট দ্য পয়েন্ট। সো মোটামুটি আমাদের একটা আইডিয়া চলে আসছে এমবাসি রিলেটেড।
এবার হলো আমাদের সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, যে সাউথ কোরিয়াতে পড়াশোনার পরে একটা স্টুডেন্টকে চাইলে সেটেল হতে পারবে কিনা, বা আফটার স্টাডি ওয়ার্ক অপরচুনিটিস গুলা কি, এগুলা দিয়ে মোটামুটি আমাদের ভিডিওটা আজকে র্যাপ আপ করবো। সো মানে আফটার স্টাডির অপরচুনিটিটা কি আছে সাউথ কোরিয়াতে, আর একটা স্টুডেন্ট কি চাইলে কি পার্মানেন্টলি সেটেল হতে পারবে কিনা সাউথ কোরিয়ায়। তো স্টাডি শেষ হওয়ার পরে ধরেন আপনি আন্ডার গ্রাজুয়েটে আসছেন, তো এরপরে আসলে মানে ব্যাচেলর করার পরেই এত জব অ্যাভেলেবল থাকে না। যারাই আছে তারা নেক্সট স্টেপে যায়, মাস্টার্স কমপ্লিট করে। তো সাউথ কোরিয়াতে থাকতে হলে যেটা সব থেকে বেশি পার্মানেন্টলি থাকার জন্য যদি কেউ প্ল্যান করে, সেটার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর সেটা হচ্ছে আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানা থাকা লাগে। আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকতে হবে। তাদের আইএলটিএস এর মতো তাদের একটা আছে টপিক, ওইটার আপনার সার্টিফিকেট থাকতে হবে। ওইটা থাকলে মোটামুটি আহ, আমি যদি অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করি, সাউথ কোরিয়াতে স্টিল মানে একটু প্রসেসটা হার্ড। আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানা লাগবে, একটা লং টাইম থাকা লাগবে। এখানে কয়টা ভিসা আছে, ভিসা চেঞ্জ চেঞ্জ করে থাকতে হবে, মানে একটা লং পিরিয়ড থাকে। আনুমানিক তো 10 বছর, 8 বছর নাকি? এরকমই আটতে আরো কম সময় লাগে। এটা টোটালি ডিপেন্ড করে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলের উপর। আপনি যত ভালো ল্যাঙ্গুয়েজ পাবেন আপনার তত ভিসা চেঞ্জ করতে বা আপনার এখানে সেট হওয়া তত ইজি হয়, যত আপনি ল্যাঙ্গুয়েজের উপর ফোকাস করবেন। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এখানে স্কলারশিপের কি কি ফ্যাসিলিটিস আছে ফর ব্যাচেলার, ফর মাস্টার্স, বা কেউ যদি পিএইচডি বা কোনো রিসার্চ প্রোগ্রামে আসে? তো আমি ব্যাচেলরটা ফার্স্টে বলি। আচ্ছা। এখানে আপনি আসার আগে যে স্কলারশিপটা পাবেন মেইনলি আর কি, আরেকটা স্কলারশিপ আছে গভর্নমেন্ট স্কলারশিপ। এটা হচ্ছে ফুল ফুল ফান্ডেড। ওইটাতে আচ্ছা। তেমন কেউ অ্যাডমিশন পায় না, বাট নর্মালি যারা আসে, যে স্কলারশিপটা আপনি পাবেন এটা হচ্ছে জাস্ট ফর ফার্স্ট সেমিস্টার। আপনি যে আচ্ছা। ফার্স্ট সেমিস্টার টিউশন ফি দেশ থেকে দিয়ে আসবেন, ওইটার স্কলারশিপ আপনি পাবেন দেশ থেকে আসার সময়। কত তো পার্সেন্ট হইতে এটা পারে? এটা আইএলটিএস এর স্কোরের উপর ডিপেন্ড করে। যত আপনার আইএলটিএস এর স্কোর ভালো থাকবে, এটা 30, 50, 70। আচ্ছা। আপনার এক্সেপশনাল স্কোর থাকলে অনেক জায়গায় এক সেমিস্টারের জন্য 100% স্কলারশিপ দেয়। তো আচ্ছা। এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের জন্য। তারপরে আপনি সাউথ কোরিয়াতে আসার পর আপনার একাডেমিক রেজাল্ট যেরকম থাকবে, সিজিপিএ যত ভালো থাকবে, এটার উপর ডিপেন্ড করে স্কলারশিপ থাকে 30%, 50% এরকম। আচ্ছা, মাস্টার্স এর ক্ষেত্রে? মাস্টার্স এর ক্ষেত্রেও সেম। আসার সময় ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা ম্যাটার করে। ওইটা আচ্ছা। আইএলটিএস এর স্কোর ভালো থাকলে আপনার স্কলারশিপের অ্যামাউন্টও বেশি থাকে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে, মাস্টার্সের টিউশন ফিটাও কি ব্যাচেলারের মতোই, যে আপনার পার সেমিস্টার 2 লক্ষ টাকার মতো হতে পারে বাংলাদেশি টাকা? এরকমই এরকমই ভেরি করে। তো এন্ড অ্যাপ্লিকেশন তুই প্রসিডিউরটা কি? মাস্টার্স এর দুইটা ওয়েতে আসা যায়। একটা হচ্ছে নর্মালি আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, আসবেন, টিউশন ফি দিয়ে আসবেন এরকম। আর আরেকটা হচ্ছে প্রফেসর ফান্ডিং এ আসা। এটার ফার্স্টে আপনি একজন যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন ওইখানের প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করবেন আপনার সব ডকুমেন্ট দিয়ে, রেজাল্ট বা আপনার যে এক্সপিরিয়েন্স আছে ওইগুলো দিয়ে। তো প্রফেসর যদি আপনার সবকিছু দেখে অ্যাপ্রুভাল দেয়, তাহলে আপনি ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। তারপরে আর কি সাউথ কোরিয়াতে আসবেন। তো আসার পরে আপনি এখানে প্রফেসরের সাথেই কাজ করতে হয় নর্মালি। আর প্রফেসরও আপনার একটা অ্যামাউন্ট পে করে থাকে ওনার সাথে কাজ করার জন্য, যেটা আপনার লিভিং এক্সপেন্স বা আদার্স থিংস কাভার হয়ে যায় মোটামুটি। তো দ্যাটস দুই গুড। ওয়ে আছে। একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, তুমি বলছো যে জব পাওয়ার জন্য ল্যাঙ্গুয়েজ ভেরিয়েন্ট লাগবে। তো আমরা তো ধরতে পারি যারা বাংলাদেশি আসে, 99% স্টুডেন্টরা বেসিক কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানে না। তো তারা এসে কিভাবে জব পাবে? লাইক তুমি কিভাবে সময় পাইছো? লাগে। তারা একজন স্টুডেন্ট আসলে বর্তমানে মিনিমাম 3 থেকে 4 মাস, আরো ম্যাক্সিমাম গেলে 6 থেকে 7 মাস সময় লাগতে পারে পার্ট টাইম জব পাওয়ার জন্য, যদি ল্যাঙ্গুয়েজ না পারে। তাই তাইলে আমি এই ক্ষেত্রে আমরা ফার্স্ট। একটা সাজেশন দিতে পারি যে একটা স্টুডেন্ট বাংলাদেশে যখন সে সাউথ কোরিয়াতে আসবে, এই প্ল্যান করবে, মিনিমাম 2-3 মাস আগে থেকে বাংলাদেশি সে সাউথ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার উপর একটা গুরুত্ব দিতে পারলে এইখানে আইসা জব পাইতে তার খুব একটা সময় নষ্ট হবে না। দেখা যেতে পারে 1-2 মাসের মধ্যে সে পাওয়া গেছে, এক দুই যদি মাসের তার বেসিক মধ্যে পাওয়া ল্যাঙ্গুয়েজ। পসিবল। যদি ল্যাঙ্গুয়েজটা দেশ থেকে শিখে আসে তাইলে এটা অনেকটা হেল্প করবে জব পাওয়ার জন্য, বা সাউথ কোরিয়াতে ইনিশিয়ালি আসার পর সার্ভাইভ করার জন্য অনেকটা হেল্প করবে যদি ল্যাঙ্গুয়েজটা দেশ থেকে শিখে আসতে পারে।
ওকে, পারফেক্ট। সো আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি, আর আমাদের কাছে টাইম লিমিটও খুব কম আছে, জুম অটোমেটিক অফ হয়ে যাবে আর 3 মিনিট পরে। সো যাই হোক, মোটামুটি আমাদের একটা বেসিক আইডিয়া পাওয়া গেছে, ধারণা পাইছি আমরা যে একটা স্টুডেন্ট চাইলে সে মোটামুটি তার লিভিং এক্সপেন্সও বিয়ার করতে পারে যদি আমরা একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করি। আপনারা হুম। করে দিবেন, আমরা মোটামুটি আপনাদের প্যারামিটারগুলো দিয়ে দিছি। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা একটা জায়গায় আছে, এটা সব মোটামুটি আমরা সব জায়গাতে দেখছি। যেহেতু আমাদের একটা কম্পারেটিভ ভিডিও ছিল, ফুললি তো কম্পেয়ার করতে পারিনি আমরা কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন, বাট যেগুলো কোয়েশ্চেন অলরেডি দেওয়া আছে, আপনারা যদি আমাদের চ্যানেলটা গো থ্রু করেন, প্রতিটা টপিক নিয়ে স্পেসিফিক ভিডিও বানানো আছে আমাদের, সেটা দেখতে পারেন। বাট আমি একটা জিনিস যেটা বলে দিলাম, যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কথা যেটা আমাদের তাহমিদ ভাই বললো, যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কিন্তু প্রতিটা দেশে আছে, নন স্পিকিং ইংলিশ কান্ট্রিগুলোতে কিন্তু ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার থাকবে, এবং সেটা আমাদেরকে সলভ করে নিতে হবে বাই আওয়ার সেলফ, আমাদের শিখে নিতে হবে। যত ফার্স্ট শিখবেন তত বেশি আমরা কাজে যেতে পারবো। সো তামিল ভাই, আমরা মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে আসছি আমাদের আজকের পডকাস্টের। আপনার কাছে জাস্ট একটা রিকোয়েস্ট যেটা থাকবে আমাদের সবার জন্য, যে কিছু লাস্ট ওয়ার্ড আপনি একটা স্টুডেন্টকে বলবেন, যে বাংলাদেশ থেকে যারা সাউথ কোরিয়াতে যাওয়ার জন্য প্ল্যান করতেছে, কোন কোন জিনিসপত্রগুলো সে আগে থেকে রেডি হয়ে আসবে, বা আপনার কি মনে হচ্ছে সাউথ কোরিয়াতে যাওয়ার পরে যে এই জিনিসপত্রগুলো যদি আমি বাংলাদেশ থেকে আরেকটু অ্যাডভান্স হয়ে আসতাম তাহলে আমার জন্য বেটার হইতো। তো আমি ওভারঅল মিলিয়ে বলি যে মানে একজন স্টুডেন্ট আসার জন্য মানে কি কি জিনিস আগে থেকে জানা থাকলে বা কোন কোন জিনিসে একটু বেশি টাইম দেওয়া দরকার। তো ফার্স্ট অফ অল আইএলটিএস এক্সামটা একটু ভালো মতো দেওয়ার কথা বলবো, কারণ আইএলটিএস এর স্কোর যত বেশি থাকে আপনার স্কলারশিপের অ্যামাউন্টটাও তত বেশি হবে। তারপরে হচ্ছে ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে আপনি এখানে 4 বছরের জন্য একটা কোর্সে আসবেন, তো ভালো মতো রিসার্চ করে একটা টিউশন ফি বা সবকিছু মিলিয়ে একটা ইউনিভার্সিটি চুজ করবেন। তারপরে স্পেশালি যে যে সকল দেশে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, ফর এক্সাম্পল সাউথ কোরিয়াতেই আপনার মাস্ট ল্যাঙ্গুয়েজ শিখে আসবেন। যখন আপনি ডিসিশন নিবেন যে আপনি সাউথ কোরিয়াতে যাবেন, মোটামুটি একটা প্রিপারেশন নিবেন ল্যাঙ্গুয়েজ শিখার। আর যদি নাও শিখে আসেন, এখানে আসার পর ফার্স্ট 1 থেকে 2 মাস সময় ল্যাঙ্গুয়েজটা ভালো মতো শিখবেন। এরপরে আরেকটা মেজর ইস্যু হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট দেখানোর সময় ব্যাংক স্টেটমেন্টটা যাতে অথেন্টিক হয়। অনেকে অনেক ফেক ওয়ে চুজ করে, ওইটার কারণে ভিসা রিজেক্ট হয় বা আর সাউথ কোরিয়াতে আসা হয় না। তো আরেকটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। এরপরে হচ্ছে একটু ভালো মতো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন শুরু করার আগে সব ডকুমেন্ট মানে অ্যাপ্লিকেশন শুরু হওয়ার আগেই যাতে সব ডকুমেন্ট রেডি থাকে। তাহলে ধরেন আপনার একটা ইউনিভার্সিটি তো হয় নাই, অন্যটাতেও আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। তো ওভারঅল ওইগুলোই। ঠিক আছে, আমাদের পডকাস্ট যে কোনো টাইমে অফ হয়ে যেতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ তামিদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। অ্যান্ড মোহিত, থ্যাংক ইউ। আমরা মেবি আবার নেক্সট একটা পডকাস্টে তামিদ ভাইয়ের সাথে বসতে পারি। আর ইনশাল্লাহ। যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট পডকাস্টে। তার এত সময় মতো অবশ্যই নিজের খেয়াল রাখেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট পডকাস্টে। তামিদ ভাই, থ্যাংক ইউ। বাই বাই। ওকে, থ্যাংক ইউ ভাই ফর আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। অফিসিয়ালি